প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব শেখ হাসিনার মামলার রায় ও রাজনীতি এই বিষয়ে। আপনারা জানেন আগামীকাল শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে যে সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার রায় আগামীকাল হবে। সে বিষয়ে আমরা আলোচনা করব। এর সাথে সাথে আমাদের যেহেতু নির্বাচন সামনে, সে বিষয়ে কি সর্বশেষ অবস্থা সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের সাথে দুইজন অতিথি পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আপনাকেও স্বাগত। ডক্টর কাজী মারুফুল ইসলাম, শেখ হাসিনা মামলার রায় যেটা বলছিলাম যে মানে এই সরকারের যে অনেকগুলো কাজ ছিল তার একটা কাজ হলো যে এই যে মানবতা বিরোধী, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই মামলার কাজগুলো এগিয়ে নেয়া। তা আদালত তো সেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানে যথাযথ মানে এটা প্রক্রিয়া মেনটেন করে মামলা হচ্ছে। তো আমরা আগামীকাল রায় ঘোষণা আদালত জানিয়েছে, আশা করি কালকে রায় ঘোষণা হবে। কি হবে আমরা জানি না, কিন্তু আপনাকে যদি জানতে চাই, এই প্রথম একটা মামলা রায় হতে যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনা এটার প্রধান আসামি, তাৎপর্যটা আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে এবং যারা আমাদের সাথে আছেন এই সন্ধ্যায়। এই পুরো বিষয়টাকে আমি বাংলাদেশের রাজনীতির জন্য একটা গভীর বেদনদায়ক একটা অধ্যায় বলে মনে করি। প্রথমত যে বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরে এসে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যেখানে একটা বাংলাদেশের ভেতরে থাকা একটা রাজনৈতিক দল, তার নেত্রী এবং তাদের দ্বারা গঠিত যে সরকার, সেই সরকারের কর্তৃক সংগঠিত যে ভয়ঙ্কর নির্যাতন, যে অত্যাচার, সেটির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। ফলে এই বিচারের ঘটনাটা অপরিহার্য এবং অনিবার্য ছিল। যদি আমরা মানুষের অধিকারের কথা বলি, যদি মানুষের ন্যায় বিচারের কথা বলি, যদি বলি যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজন, সেইগুলো জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে এই বিচারটা একটা অবশ্যম্ভাবী একটা দাবি এবং এই ঘটনাটা ঘটা দরকার ছিল। তো এটা ঠিক যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম যে ম্যান্ডেট, দুঃখিত, তো সেই ম্যান্ডেটের মধ্যে এই বিশেষ করে জুলাই 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনের সংগঠিত যে সমস্ত তরুণ, শিক্ষার্থী, শ্রমিক, জনতা যারা প্রাণ দিয়েছে, তাদের হত্যার বিচারের কাজটা করার একেবারে একটা জরুরি কাজের মধ্যে একটা ছিল এবং সেটি শেষ পর্যন্ত হতে যাচ্ছে। সেটা আনন্দের ব্যাপার। অর্থাৎ আমাদের ওই বেদনার, কষ্টের যে জায়গাগুলো, সেইগুলো অতিক্রম করে আমরা বাংলাদেশকে একটা আবার ন্যায় বিচারের জায়গায় যদি ফেরত আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এটা একটা অন্যতম পদক্ষেপ হিসেবে আমি দেখছি। ফলে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মাইলফলক হিসেবে থাকবে যে আসলে ক্ষমতার অপপ্রয়োগ করে, মানুষের অধিকার লঙ্ঘন করে, আইনের শাসনকে পদদলিত করে যে রকম শাসকই থাকুক না কেন, সেই শাসকরা শেষ পর্যন্ত তারা যে পার পায় না, এইটা একটা প্রতিষ্ঠার সুযোগ এসছে। এবং এটা বাকিদের জন্য, বাকি ভবিষ্যতে যারা আইন শাসন, সংবিধান, ন্যায় বিচার, আইনের শাসন, এগুলোকে যারা গুরুত্ব দেবেন না বলে, বা যাদের যে আশঙ্কাগুলো আছে, সেইটা তাদের জন্য এটা একটা মেসেজ হিসেবে থাকবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির মধ্যে এটাকে বলবো যে পরিচ্ছন্নতার, অর্থাৎ গণতান্ত্রিক চর্চার এবং আইনের শাসনের চর্চার একটা উল্লেখযোগ্য জায়গা হিসেবে আমার কাছে মনে হয় এটা থাকবে। অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ, আপনি কিভাবে দেখেন? কাজী মারুফুল ইসলাম বলছেন যে এটা একটা মাইল ফলক এবং একটা বার্তা, যা রাজনীতি করছেন এবং আগামী দিনে যা ক্ষমতায় আসবেন, ক্ষমতার অপব্যবহার করার ক্ষেত্রে তাদের সতর্ক করবে কিনা, বা এই যে রায় হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত আমি এগুলোর ভিতরে একটা দীর্ঘ উদ্বেগের শুরুর বিন্দু হিসাবেও দেখছি। দেখুন, আইসিটির প্রথম মামলা এটা, নব আঙ্গিকে আইসিটি কাজ শুরুর পর এটা প্রথম মামলা। আইসিটি ট্রাইব্যুনালের বাইরে সব মিলে শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত 583টা মামলা দায়ের হয়েছে। তার মধ্যে 324টি হত্যা মামলা রয়েছে এবং আইসিটিতেই ওনার বিরুদ্ধে সম্ভবত 23টি মামলায় উনি আছেন আসামি হিসেবে।
তার মানে একটা দীর্ঘ বিচার আচার প্রক্রিয়ার শুরু সবে হলো আর কি, জুলাই আগস্ট কেন্দ্রিক। এবং প্রথম মামলায় 3 জন আসামি আমরা জানি, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধান। এবং পত্রিকায় দেখেছি পুলিশ প্রধান এখানে রাজসাক্ষী, তাহলে প্রধান আসামি 2 জন আছেন। এইখানে রায় কী হবে আমরা জানি না, কিন্তু ইতিমধ্যে যে প্রতিবেদনগুলো হয়েছে তাতে দেখা গেছে যে জুলাই আগস্টে হত্যায় প্ররোচনা, নির্দেশ দেওয়া ইত্যাদি অভিযোগ উত্থাপিত হয়েছে। আসলে অভিযোগগুলো তো কল্পিত নয়, কারণ বিশেষ করে আমি গুরুত্ব দিচ্ছি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন যে রিপোর্ট করেছিল বাংলাদেশের জুলাই আগস্ট নিয়ে, সেখানে বলেছে যে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছিল। ফলে এখন ঘটনা হলো সরাসরি এই 3 ব্যক্তি কতটা যুক্ত সেটা আদালত দেখবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হবে। আমরা যেটা চাই নাগরিক হিসাবে সেটা হলো একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া, এটা হলো নাগরিকদের দাবি। কিন্তু এর আবার অন্য একটা দিকও আছে। দেখুন, ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে শাটডাউন হরতাল ডেকেছে। তার মানে ধরে নিতে পারি এখানে যদি অপরাধীদের বা বিবাদীদের সাজা হয় তাহলে তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে। আবার এটাই প্রথম মামলা, আরও 500 মামলা রয়েছে। তার মানে একটা আমরা মাঠের রাজনীতিতে একটা উত্তেজনারও শুরুর বিন্দুতে আছি, একটা দীর্ঘ উত্তেজনা শুরু হলো। আবার এখানে আরেকটা দিকও রয়েছে, সেটা হলো ইতিমধ্যে আওয়ামী লীগ নিজেও নেদারল্যান্ডে আইসিসিতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেও একটা মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন জানিয়েছে। এবং সেখানে তারা দাবি করেছে তাদের 400 কর্মী জুলাই আগস্টের পরে মারা গেছে। সেটা আদালত গ্রহণ করবে কিনা সেটা এখনো আমরা জানি না, নির্দেশ হয়নি। তার মানে তারা এগুলো নিয়ে প্রচারও করবে আন্তর্জাতিকভাবে। তার মানে দেশে একদিকে রাজনৈতিক সহিংসতা, উত্তেজনা আমরা মানে অনুমান করতে পারি, আবার এইসব বিষয়ে একটা আন্তর্জাতিক প্রচার আন্দোলনও শুরু হবে। এখানে দুর্ভাগ্যের ব্যাপার হলো কি, দেখুন আমাদের দেশের বয়স স্বাধীনতার পরে 54 বছর হলো। 71 সালে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তারও কিন্তু পূর্ণাঙ্গ বিচার হয়নি, আংশিক হয়েছে। তারপরে দেখুন 71 থেকে 75 রক্ষী বাহিনীর হাতে গণবাহিনীর মৃত্যু, গণবাহিনীর হাতে রক্ষী বাহিনীর সদস্যদের মৃত্যু, জেনারেল এরশাদের আমলে ছাত্র আন্দোলন কর্মীদের মৃত্যু, এই আমলে এই 1000 শহীদ হলেন। মানে আমাদের দেশের ইতিহাস সরকার বা বিভিন্ন সংস্থা কর্তৃক মানে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাসও বটে। এবং কখনোই শুরু থেকে এই 54 বছর শুরু থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর পূর্ণাঙ্গ বিচার আমরা পাইনি। বরং বিচার কিছু হয়, কিছু হয় না, এবং সেই বিচারের বিরুদ্ধে আবার কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়। ফলে অপরাধ, বিচার, সহিংসতা, প্রতিশোধের একটা দুষ্ট চক্রে আমরা পড়ে গেছি। এবং এখনও মনে হচ্ছে, যদিও বিচার শুরু হলো, রায় হবে, আমরা জানি না কী হবে, কিন্তু একটা প্রতিবাদ, সহিংসতা, প্রতিশোধ এবং দায় মুক্তি ইত্যাদির একটা চক্রে কিন্তু আমরা থাকবো। নাগরিক হিসাবে এটা হলো উদ্বেগের জায়গায়। আজকে এই বিচার এখনও রায় হয়নি, ইতিমধ্যে 4টা জেলায় বিজিবি মোতায়েন হয়ে গেছে। তার মানে জনমনে তো এই ধরনের সংবাদী শঙ্কা তৈরির জন্য যথেষ্ট। এবং স্কুল কলেজগুলায় একটা উদ্বেগ, বাচ্চাদের কারা স্কুলে নিবে আনবে ইত্যাদি শুরু হয়েছে। বিনিয়োগ করা যাচ্ছে দেশে 1 বছর ধরে, এখন সামনেও বিনিয়োগ কতটা হবে এই ধরনের বিষয়, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে। ফলে এই বিচার রায়ের পাশাপাশি আরও অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত হয়ে পড়ছে, এবং সেগুলো প্রত্যেকটাই উদ্বেগের। কিন্তু জি, উদ্বেগের কথা বলছেন কাজী মারুফ, আলতাফ পারভেজ উদ্বেগের কথা বললেন। এবং আমরা খবর পাচ্ছি যে পুলিশ প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে, যদি এমন কোনো কিছু হয় যে পুলিশের উপর পেট্রোল মারা বা এরকম কেউ যদি কোনো কিছু করে, ককটেল করে বা এরকম কিছু, তো তারা হয়তো সরাসরি গুলিও করতে পারে। মানে এরকম মানে নির্দেশনাও ডিএমপি থেকে আমরা দেয়া হচ্ছে। তা মানে এই উদ্বেগ তো আছেই, এবং সতর্কতা তো থাকতে, নিরাপত্তার তো বিষয়টা, সে বিষয়ে একটু বলবেন। একই সাথে যেটা বলতে চাই সেটা হলো, আপনি খেয়াল করেছেন যে এই ধরনের যে মামলা রায় হবে, মামলা রায় কবে হবে তার জন্য একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটের পরে কবে রায়টা ঘোষণা করা হবে সেটা রায়টা হলো। এই সময়কালে আপনি খেয়াল করেছেন যে শেখ হাসিনার কতগুলো সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেটা বলা হচ্ছে যে পিআর হাউজের মাধ্যমে এটা করা হয়েছে, আন্তর্জাতিক বোধহয় এরকম প্র্যাকটিস আছে। তো
এইটার সাথে কি এইটার কোনো মানে কোনো যোগসূত্র দেখতে পান কিনা? একটা তো এটা কোনো সন্দেহ নেই যে বিচার প্রক্রিয়ার একটা পদ্ধতিগত দিক আছে, অর্থাৎ বিচারটা হওয়ার জন্য প্রচলিত যে আমাদের আইনগুলো রয়েছে তার ভেতরেই কতগুলো ধাপ রয়েছে, সেই ধাপগুলো অনুসরণ করা দরকার এবং করে আস্তে আস্তে একটা রায়ের পর্যায়ে পৌঁছায়। ফলে সেটাতে সময় লাগে, কোনো সন্দেহ নেই, এবং সময় লাগাটাই স্বাভাবিক। কারণ এই অপরাধ আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম আর সেই অভিযোগের বিরুদ্ধে সাথে সাথে কেউ রায় দিয়ে দিবে বা ঘটনাটা ঘটবে, সেটা তো আইনের শাসনের ন্যূনতম যে শর্তগুলো সেটা মানে না। ফলে যথেষ্ট রকমের সাক্ষ্য প্রমাণ এগুলোর সংগ্রহ করা, সেগুলোর বিশ্লেষণ করা, সেটা তার ভিত্তিতে একটা রায়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটা সময় সাপেক্ষ এবং সময়টা লাগতেই পারে। এটা ঠিক আছে এবং সেটা তেমনই হওয়া উচিত, যেমনটা জনাব আলতাফ পারভেজ বলছিলেন যে বিচার প্রক্রিয়াটা অবশ্যই স্বচ্ছ হতে হবে। ডেফিনেটলি আমরা নাগরিক হিসেবে, কারণ এই বিচারটা তো কেবলমাত্র একজন মানে এটা যে কোনো অপরাধীর ক্ষেত্রেই, যে কোনো নাগরিকের ক্ষেত্রেই একই রকমভাবে প্রযোজ্য হবে। ফলে সেটা শেখ হাসিনা হোক অথবা সেটা আমি হই অথবা অন্য যে কোনো মানুষই হোক, সবার জন্যই আইনটা সমানভাবে, সুষ্ঠুভাবে, একই রকম স্বচ্ছভাবে কাজ করতে হবে, তাহলেই সেই রায়টা গ্রহণযোগ্যতা বাড়ে। মুশকিলটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা আছে, সেই রাজনৈতিক সংস্কৃতিতে প্রথমত হচ্ছে যে আমাদের ভুল মেনে নেওয়ার কোনো সংস্কৃতি নাই। অর্থাৎ আমরা ভুল হতেই পারে, রাজনৈতিকভাবেও ভুল করতে পারে কোনো দল, কোনো ব্যক্তি, কিন্তু সেটা নিয়ে যে সেটাকে অনুশোচনা করা, সেটা স্বীকার করা, সেই অনুশোচনা করা, সেটার আমাদের কোনো প্রবণতা নেই। জুলাই অগাস্ট 2024 যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং তার পেছনে যে নির্দেশদাতারা ছিলেন, সেই নির্দেশদাতা হিসেবে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আরও যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ, তাদের যে দায় আছে এটা তো তারা এড়াতে পারেন না। এই দায়টা তার দায়ের জন্য তার শাস্তিটা পাবেন। কিন্তু একই সাথে যে রাজনৈতিক দল এই পুরো শাসন ব্যবস্থার পেছনে ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি দেখেন যে সেই দলের মধ্যেও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা চোখের সামনে ঘটেছে। ফলে এটা যে ঘটেছে সেটা তো সত্যি, এবং সেই ঘটনার পেছনে যে তাদের দায় আছে এটা তো প্রকাশ্য দিবালোকের মতন সত্য, কিন্তু সেইটাকে মানা এবং সেখান থেকে উত্তরণের যে জনগণের কাছে যে অনুশোচনা করা এবং আবার মানুষের কাছে যে তাদের সঙ্গে থাকা, সেই প্রচেষ্টা কিন্তু লক্ষণীয় না। ফলে এই যে রাজনীতিটারই ক্রমপ্রকাশ আছে। শেখ হাসিনা দেশের বাইরে থেকে তার অবস্থানকে ক্রমশ প্রতিদিন সেটাকে তিনি ডিফেন্ড করে যাচ্ছেন এবং মনে করছেন যে তার অবস্থানটা ঠিক আছে, সেটাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন। এটা হয়তো একজন মানুষ হিসেবে সেটা যে কোনো নাগরিক হিসেবে সেটা তিনি করতে পারেন, কিন্তু একই সাথে তাকে তো দেখতে হবে যে সে একটা রাজনীতিকে প্রতিনিধিত্ব করছেন, দাবি করেন। তো সেই রাজনীতিটা যদি বাংলাদেশের মানুষের সাথে তার যদি সম্পর্ক থাকে, তাহলে তো বাংলাদেশের মানুষের সঙ্গে আসলে এটা এক ধরনের প্রতারণা, এক ধরনের বিশ্বাসঘাতকতা এবং মানুষকে এক ধরনের ভুল একটা আচ্ছন্নের মধ্যে রাখা যায়। এবং সেক্ষেত্রে এদেশের যে প্রচুর সাধারণ মানুষ আছে যারা হয়তো আওয়ামী লীগের অনেক সমর্থক ছিল, তারা কিন্তু আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবর্তে আইনের শাসনটাকে কিভাবে রাজনীতি দিয়ে প্রতিহত করা যায় এইরকম একটা চক্রের মধ্যে চলে যাচ্ছে, এবং যেটা আসলে প্রকারান্তরে দীর্ঘমেয়াদে বাংলাদেশের যে শাসন ব্যবস্থার যে স্বাস্থ্য, অর্থাৎ যে মান, তার জন্য এটা উদ্বেগজনক। এবং আমরা তারই ফলশ্রুতিতে দেখি যে আজকে ধরেন এই হুমকি, পাল্টা হুমকি কিংবা হরতাল বা লকডাউনের যে ঘোষণা, এই ঘোষণাগুলো আসছে, তারা কিভাবে জানে যে কি ধরনের রায় হবে। সো আগে রায় হতে হবে, রায়ের বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সেটা নিয়ে তারা বিচারিক প্রক্রিয়াতেই সেটার তার বিরুদ্ধে যাওয়া, তার পাল্টা তাকে আপিল করার সুযোগ আছে। সেই প্রক্রিয়াগুলোর অনুসরণ না করে রাজনীতি তথা গায়ের জোর দিয়ে, পেশির জোর দিয়ে একটা আইনি প্রক্রিয়ার সাথে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। তো এই প্রক্রিয়া ইটসেলফ, এইটা বাংলাদেশের রাজনীতির জন্য বা বাংলাদেশের গণতন্ত্রের যে স্বাস্থ্য, যে ভবিষ্যৎ, তার জন্য এটা একটা অশনি সংকেত বলে আমার কাছে মনে হয়। আপনি কি মনে করেন আলতাফ পারভেজ, বিশেষ করে শেখ হাসিনা এই যে আদালতের রায়ের আগে যে সাক্ষাৎকারগুলো বিদেশি গণমাধ্যমে দেওয়া হয়েছে,
সেখানে কিন্তু উনি তার যে বিষয়বস্তু সেটা নিয়ে বলুন, বিশেষ করে তিনি তো যেটা কাজী মারুফ বলছেন যে উনি সবসময় ডিফেন্ড করেছেন এখানে যে উনি বা আমরা যেটা জানি বা দেখছি যে বাংলাদেশে কি হয়েছে, কিন্তু সেখানে তো কোনো ইয়ে নাই। বরং এই যে ভারতে বসে থেকে এই ধরনের কার্যক্রম করা, সেটাকে কীভাবে দেখেন এবং এই সময়ে এই প্রচারণাগুলো বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টাকে কীভাবে দেখেন? আসলে এটা তো খুব ব্যতিক্রমধর্মী কিছু নয়, নতুন কিছু নয়, এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি। গত 54 বছর আমাদের কোনো শাসকরা আমাদের সুশাসন দিতে পারেননি, নানা ধরনের অন্যায় অপরাধ লুটপাট করেছেন, কিন্তু তারা কখনো কোনো শাসকই অনুশোচনাও করেননি। মানে এবং নাগরিক হিসাবে আমরা কি দেখি এই ধরনের অপরাধের ক্ষেত্রে? বিচার হয়, কিন্তু প্রভাবশালীরা আবার কিছুদিন পর আবার ছাড়াও পেয়ে যায়, মুক্তও হয়ে যায়। আমি নিজে ছাত্র আন্দোলনে ছিলাম 1990-এ। জেনারেল এরশাদ কিন্তু রাজনীতিতে ঠিকই রিহ্যাবিলিট হয়ে গিয়েছিলেন। এই প্রধান দুই দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই তাকে মানে পুনর্বাসিত হতে সাহায্য করেছে। কিন্তু জেনারেল এরশাদের অপরাধ তো কম ছিল না, কিন্তু ওনার কি সেই ভালো কোনো সিরিয়াস বিচার হয়েছে? অবৈধ ক্ষমতা দখলের তো কোনো বিচার হয়নি। সেই কারণে জনগণের ভিতর কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছে, এবং সেই ধারণা যে মিথ্যা এটাও বলা যায় না, যে বিচার হয় কিন্তু প্রভাবশালীরা ঠিকই মুক্ত হয়ে যায়। এটা একটা দিক, এটা দুর্ভাগ্যের দিক। এবং এটা মিথ্যা নয়। আরেকটা দিক হলো এই যে এই বিচার আচার নিয়ে যে অশান্তিটা হবে, যে অশান্তির আমরা শঙ্কা করছি, তখন ভোগান্তি কিন্তু নাগরিকদেরই হয়। কিভাবে হয়? যেমন ইতিমধ্যে আমরা দেখেছি এই গত 15 দিনের ভিতরেই আরেকটা যখন হরতাল ডাকা হলো, নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণ, মোবাইল চেক করা, এবং সবচেয়ে যেটা বিপজ্জনক সেটা হলো সমাজে বিভেদটা বেড়ে যাওয়া। দেখুন, জুলাই অভ্যুত্থানের পর আমরা কি আশা করেছিলাম? যে অতীতে এই যে বিভেদের চক্র, শত্রুতার, রাজনৈতিক প্রতিহিংসার যে চক্র থেকে আমরা বোধহয় বের হব, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন হবে, একটা ট্রুথ কমিশন হবে, যেটায় পুরনো অপরাধগুলোর বিচারও হবে, পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা সৃষ্টি হবে। কিন্তু এখন মোটামুটি স্পষ্ট যে সেটা আপাতত আর পাচ্ছি না আমরা। ভবিষ্যতে কবে পাবো আমরা জানি না। এখন মনে করেন জুলাই আগস্টের অপরাধের বিচার হবে, এইটা আমরা বুঝতে পারছি যে এই বিচারের পাশাপাশি এক ধরনের আওয়ামী লীগ প্রতিবাদ আন্দোলনও শুরু করে দিবে চোরাগুপ্তাভাবে। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে নির্বাচন হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে, একটা আবার শান্তিপূর্ণ সময়ের আমরা পাবো, সেইটা সম্ভবত হচ্ছে না। এখন আওয়ামী লীগ যেটা করছে, তারা আবার দেশে বিদেশে প্রচার আন্দোলন শুরু করবে, এবং দেশে তো তাদের আন্দোলনের ধরন আমরা দেখছি সহিংস, আগুন লাগানো ইত্যাদি হয়েছে। বিদেশে প্রচার আন্দোলনে তারা নেমে পড়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং অনুশোচনার কোনো ব্যাপার নেই এখানে, অন্য দলগুলোর মধ্যেও অনুশোচনার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা দলই তো কয়েক বছর করে ক্ষমতায় ছিল, এবং সেই ক্ষমতাকালে বহু অন্যায় করেছে, কিন্তু কারোর মধ্যে অনুশোচনা নেই। কাজী মারুফ, আপনার কাছে অন্য একটা প্রসঙ্গে আসে, যেটা যেহেতু সামনে নির্বাচন, এটাই আমাদের এখানে সবচেয়ে বোধহয় বড় কাজ, যেটা নির্বাচনটা ঠিকভাবে হয়ে যেতে পারা। তো এই আগে আমরা অনেকবার দেখেছি নির্বাচন একটু আশঙ্কা, একটু ধোঁয়াশা, কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারির পর রাজনৈতিক দলগুলোর যে অনেকটা ইতিবাচক সে সারাই দিয়েছে, ওই রকম তো নেগেটিভ কোনো কিছু দেখি না। তার মানে কি এটা বলা যায় যে নির্বাচনে যে আশঙ্কা বা ধোঁয়াশা ছিল সেটা আসলে অনেকাংশে কেটে গিয়েছে বলে মনে হয়? আসলে এই প্রশ্নটাও আমাদের এতক্ষণ যে কথা বলছিলাম তার সাথে খানিকটা যুক্ত বটে, যে জুলাই অগাস্টের আন্দোলনের পরে আসলে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এবং বস্তুত বাস্তবে আসলে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা তৈরি হবে। সেই সমঝোতাটা তৈরি হবে একটা বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা চেষ্টা হবে। তার মানে বাংলাদেশকে সুশাসনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করে তোলার ব্যাপারে সবার মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে, সবার মধ্যে একটা ঐকমত্য তৈরি হবে। তো সেই ঐকমত্যের যে জায়গাটা দুঃখজনকভাবে আমরা দেখলাম যে
ঐকমত্য সৃষ্টির যে সমস্ত প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো, অর্থাৎ আমরা দেখলাম যে অনেকগুলো সংস্কার কমিশন তৈরি হলো, জাতীয় ঐকমত্য কমিশন তৈরি হলো, এবং সেখানে আমরা দিনের পর দিন ধরে রাজনৈতিক দলগুলোর একটা আলোচনা দেখলাম, তা পরস্পরের সাথে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমরা আলোচনা দেখলাম। কিন্তু ফলাফল যেটা আমরা দেখলাম সেটাতে কিন্তু আর যথেষ্ট হৃদ্যতাপূর্ণ থাকলো না। অর্থাৎ এতদিন যে শক্তিগুলো, যে দলগুলো, যে সংগঠনগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, তাদের মধ্যে বিভাজনগুলো স্পষ্ট হয়ে গেল, এবং সেই বিভাজনগুলো এমন একটা জায়গায় গেল যে কোনোভাবে এটা নন নেগোশিয়েবল একটা জায়গায় পৌঁছালো। তো ফলে এইরকম একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হওয়ার ফল হিসেবে কিন্তু নাগরিকদের মধ্যে উদ্বেগগুলো অনেক অনেক বড় হয়েছে। তো সেই উদ্বেগের জায়গায় এই নির্বাচনটা একটা খারাপের ভালো অপশন হিসেবে এসেছে, যে আমাদের আর দরকার নেই বাবা, ঠিক আছে, এখন আমরা কোনো মতে একটা নির্বাচন চাই, নির্বাচন দিয়ে হয়তো আমরা একটু শান্তিপূর্ণ একটা পরিস্থিতি দেখব। তো ওই রকম একটা চয়েস হিসেবে কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত আসলো। কিন্তু নির্বাচন মানে বাংলাদেশের যে উত্তরণের কথা ভাবি আমরা, সেখানে নির্বাচন তো প্রথম শর্ত, নির্বাচন তো হতেই হবে। কিন্তু সেই নির্বাচনের ধরন, নির্বাচনের বিষয়, নির্বাচনের প্রক্রিয়া, এটা নিয়ে যে পরস্পরের দলগুলোর মধ্যে, পক্ষগুলোর মধ্যে যে সমঝোতার প্রত্যাশা ছিল, যেটা একটা শান্তিপূর্ণ নির্বাচনের একটা প্রথম শর্ত, সেই জায়গাতে কিন্তু আমরা আসলে পৌঁছাতে পারিনি। আমরা যেটা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই সমঝোতাটাকে, যেটা রাজনৈতিক দলগুলো পরস্পর আসলে একসাথে অর্জন করতে ব্যর্থ হলো, সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মানে এক ধাপ এগিয়ে এসে এমন একটা পদ্ধতি তাকে দিতে হলো যে তারা যেন বাধ্য হয় একটা ন্যূনতম জায়গাতে একমত হতে এবং তার ভিত্তিতে নির্বাচনটাতে যেতে। তো ওই হিসাবে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে নির্বাচন হওয়ার ব্যাপারে অর্থাৎ নীতিগত কোনো রকমের চ্যালেঞ্জ আমি দেখছি না। সব দলগুলো তারা নির্বাচনে যাবেন, প্রথমত রাজনৈতিকভাবেই তারা যাবেন, এ কারণেই যে নির্বাচন না হলে প্রত্যেকের ক্ষতির পরিমাণ বাড়বে, তারা এটা বুঝেছেন, ফলে নির্বাচনেই তারা যাবেন। এখন নির্বাচনে সেই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, অংশগ্রহণমূলক হবে কিনা, সেটা হওয়ার জন্য নির্বাচনটা তো শেষ পর্যন্ত প্রার্থীদের মধ্যে চলে যাবে। দল নমিনেশন ঘোষণা করার পরে তো এটা ব্যক্তি পর্যায়ে চলে যাবে। সারা বাংলাদেশটা ৩০০টা আসনে বিভক্ত হয়ে প্রত্যেকটা পর্যায়ে চলে যাবে। সেই ৩০০টি আসনে সকল নাগরিকরা শান্তিপূর্ণভাবে নির্ভয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেই জায়গাটাতে চ্যালেঞ্জ রয়ে গেছে। সেই চ্যালেঞ্জটা অবশ্যই হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে একটা শক্ত সরকার দরকার, একটা শক্ত ম্যানেজার দরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা, সেইটা এখনো দেওয়ার মতন জায়গাতে তারা আছেন এরকম মনে করার যথেষ্ট বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ পুরো বাংলাদেশে শান্তি বজায় রাখার জন্য যে শক্ত, শক্তিশালী, কার্যকর ভূমিকা থাকা দরকার নির্বাচনকালীন সরকারের, সেটি আমি এই মুহূর্তে দেখছি না। আমার আশঙ্কার জায়গাটা ওখানে। কিন্তু এই আশঙ্কাটা উতরে যাওয়া যেতে পারে। তার একটা অন্যতম জায়গা হচ্ছে, আমি আবারও ওই রাজনৈতিক দলের কাছে, তাদের কাছে আর্জি পেশ করব যে তারা যদি এই মুহূর্তে ন্যূনতম সুমতি ফেরত আনে, অর্থাৎ তারা যদি বাংলাদেশের নাগরিকদেরকে তার ন্যূনতম সুস্থভাবে, স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা দেওয়ার ব্যাপারে একমত থাকে নিজেদের দলের মধ্যে, তাহলে তারা ভায়োলেন্সের যদি তারা না করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা পেতে পারি। অনেকটা হলো রাজনৈতিক দলের আচরণের উপর নির্ভর করছে। একদম, এটা রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করছে। এটা পুলিশ কিংবা সরকার কেউ এটা গ্যারান্টি দিতে পারবে না। যদি এই দলগুলো এই বিভেদ এভাবেই রাখে, এই প্রতিদ্বন্দ্বিতাটা এভাবেই রাখে, এরকম পরস্পরের একেবারে এই ধরনের যদি আপনার বিরোধিতা থাকে, তাহলে নির্বাচনের মাঠে ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এটা সহিংস হয়ে ওঠার অনেক সম্ভাবনা আছে। আলতাফ পারভেজ, আপনি কিভাবে দেখেন, বিশেষ করে যে তাহলে যে আশঙ্কার কথা বললো, আপনি এরকম আশঙ্কা দেখেন কিনা, বা নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল সেটা কাটলো কিনা? আমি বলবো নির্বাচন অনুষ্ঠানের নিয়ে যে শঙ্কা ছিল সেটা অনেকটা কাটলো আমি মনে করি সামগ্রিক অবস্থায়। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় অনেক জটিলতার শঙ্কা আবার তৈরি হলো। প্রথম জটিলতা হলো গণভোট নিয়ে, কারণ এবার তো শুধু জাতীয় নির্বাচন হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে। সেই গণভোট যেভাবে যুক্ত করা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায়, এইটা একটা জটিলতা আছে, সেটা আমরা পরেও আলাপ করতে পারি। দ্বিতীয়ত যে প্রশ্নটা আসলো, যে ইতিমধ্যে আলোচনায় আমাদের দেশের প্রধান দল তো 4টা, তার মধ্যে 2টো এবার নির্বাচনে ইতিমধ্যে অংশ নিচ্ছে। বাকি 2টোর অবস্থান কি হবে নির্বাচন নিয়ে, সেইটা এখনো স্পষ্ট নয়।
তারা কি নির্বাচনে অংশ নিবে না নিবে না, সেটাও কিন্তু একটা আনন্দমুখর উৎসবমুখর নির্বাচনের জন্য সেটাও একটা ব্যাপার, যদি আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। তৃতীয় প্রশ্ন, এবং সম্ভবত সেটাই জরুরি প্রশ্ন, যে এই নির্বাচন দিয়ে আমরা কোথায় পৌঁছাতে চাই, নির্বাচনের মাধ্যমে কি অর্জন করতে চাই। সেটা হলো, যেমন একটা উদ্বেগের ব্যাপার হলো শক্তিশালী বিরোধী দল না থাকলে, যে এই সংখ্যাটা এবার আছে আমি মনে করি, তাহলে কিন্তু পার্লামেন্টের মধ্যে দিয়ে একদলীয় শাসনই চলতে থাকে, এবং যেটা অতীতে আমাদের ব্যাপক দুর্ভাবনার, কষ্টের এবং খারাপ একটা অভিজ্ঞতা আছে এই ধরনের। বাংলাদেশে যখনই নির্বাচন হয় দেখা গেছে একটা দলের দিকে মানুষ বেশি মাত্রায় ঝুঁকে পড়ে, বিরোধী দল দুর্বল থাকে, এর ফলে ওই প্রধান দল, ক্ষমতাসীন দল যা ইচ্ছে তাই করে, এই একটা উদ্বেগের ব্যাপার আছে। তৃতীয়ত হলো যে এই পার্লামেন্টে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের কথা বলার মতো, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, নারীদের কথা বলার মতো ধনীদের মধ্য থেকে লোক থাকবে কিনা, কারণ এটা সম্ভাব্য একটা ধনীদের বিজয়ের সম্ভাবনাই বেশি দেখা যায় এই ধরনের নির্বাচনের ভিতর দিয়ে, সেই একটা উদ্বেগ আছে। আপনারা দেখেছেন, আমি সর্বশেষ একটা ঘটনা বলতে চাই, এই সর্বশেষ আহমদীদের অমুসলিম ঘোষণার জন্য একটা জনসভা হলো, এবং সেখানে এখনকার দলগুলো যে, এনসিপি যায়নি, অন্য দলগুলো যে বলেছে যে হ্যাঁ পার্লামেন্টে যে তারা এরকম একটা কিছু করবে এদের অমুসলিম ঘোষণার, এরকমই ইঙ্গিত পাওয়া গেল। এটা তো একটা বড় উদ্বেগের ব্যাপার। একটা ছোট কমিউনিটির জন্য এরকম হলে সমাজের অন্য অন্য ছোট কমিউনিটিগুলো তাহলে বড় কমিউনিটির আকাঙ্ক্ষার কাছে তো পরাজিত হবে এই পার্লামেন্টের মধ্যে দিয়েই, সেটা হলে তো উদ্বেগের ব্যাপার। তো সব মিলে আমি বলবো আমরা নির্বাচন পাবো, কিন্তু নির্বাচনের ভেতর দিয়ে যে প্রত্যাশিত যে বৈষম্য বিরোধী এবং উপনিবেশিক শাসনের সংস্কারের যে আকাঙ্ক্ষা জুলাইয়ে ছিল, সেগুলো পাবো কিনা এটা নিয়ে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয় থেকেই গেল। আমি কাজী মারুফ, এই যে গণভোট মানে তো এক ধরনের হা না ভোট যেটা, কিন্তু সেখানে যে প্রশ্ন, যে বিষয়বস্তু, এইটা নিয়ে আপনি একটু কথা বলতে, আপনার ব্যাখ্যা জানতে চাই। বিশেষ করে বলা হয়েছে যে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে, কিন্তু বিষয় তো চারটা। তো এখানে এক বা একাধিক বিষয়ে যদি আমার দ্বিমত থাকে, ভোটারদের তো সেই সুযোগটা দেওয়া হলো না। মানে বিষয়টা মানে কি ভালো হলো, নাকি আসলে এই প্যাকেজটাই আসলে দরকার? আপনার কি মনে হয়? দেখুন, আমাদের তো আকাঙ্ক্ষাটা কি, যেটা আমরা বারবার করে বলছি, যে এত বছর ধরে সবাই বলার চেষ্টা করছেন যে একটা গণতান্ত্রিক, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ না, বৈষম্যহীন একটা বাংলাদেশ। তো সেই বৈষম্যহীন অবস্থা অর্জন করার জন্য তো রাষ্ট্রের প্রতিষ্ঠান দরকার হয়, যারা মানে সমস্ত অবজেক্টিভলি সকল নাগরিকের জন্য রাষ্ট্রীয় যে আইন কানুনগুলো সেগুলো সমানভাবে সবার জন্য প্রয়োগ করবেন, এবং যারা দুর্বল, যারা তুলনামূলকভাবে প্রান্তিক, বিপদাপন্ন, তাদের জন্য সুরক্ষার বন্দোবস্ত করবে। সেটা হচ্ছে যে একটা মৌলিক একটা শর্ত, যেটা আমরা একটু আগেও আসলো আলোচনাতে, যে আহমদিয়া কিংবা কাদিয়ানি কিংবা এরকম আরও অসংখ্য ছোট ছোট পরিচয় আছে, ধর্ম পরিচয় আছে, নৃতাত্ত্বিক পরিচয় আছে, জীবনযাত্রার ধরনের পরিচয় আছে, এরকম অসংখ্য মানুষ, অসংখ্য পরিচয় এই দেশে আছে। তো সেই মানুষগুলোর সুরক্ষা দেওয়াটার অন্যতম কাজ হচ্ছে রাষ্ট্রের, এবং সেই রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক শক্তিগুলো আসবে, সেই শক্তিগুলো তাদের মধ্যে এই প্রতিশ্রুতি এবং এই ধরনের এই অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন জায়গার প্রতি তাদের যে নিঃশর্ত বা নির্দ্বিধায় তাদের যে আগ্রহ, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের আকাঙ্ক্ষাটা শুরুতেই ব্যাহত হয়। তো সেই জায়গাটা ব্যাহত যাতে না হতে পারে, তার জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনেকগুলো সংস্কার দরকার ছিল, যে সংস্কারগুলোর ব্যাপারে আসলে ঐকমত্য না হওয়াটাই খুব অস্বাভাবিক। তো সেক্ষেত্রে যেহেতু ঐকমত্যটা হলো না, ফলে এই আজকে হা না ভোটের মধ্য দিয়ে এইরকম একটা ঐকমত্যের জায়গাতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা তো মনে হচ্ছে যে দেশটা রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়ে গেছে। আমাদের দরকার সংসদ, একটা কার্যকর সংসদ। সেই কার্যকর সংসদ আমরা বারবার পেতে ব্যর্থ হচ্ছি, কারণ যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পায় সে তার মতন করে সব কিছুই করে, উইনার্স টেক অল, এবং সব কিছুকে তার মতন করে সে দুমড়ে মুচড়ে তার পক্ষে নিয়ে যায়। তাহলে সেই সংসদকে যদি আমার একটা
প্রোটেক্ট করতে হয়, তাকে যদি আমরা একটা চেক করতে হয়, তাহলে তো একটা প্রতিষ্ঠান দরকার, এবং সেই প্রতিষ্ঠানের যেসব চর্চা তার মধ্যে আপার হাউস একটা ব্যাপার। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ আমাদের গণভোটের যে প্রসঙ্গগুলো এসছে, ফলে এই বাকি যেগুলোর কথা আপনি দেখছেন যে 4টি প্রসঙ্গ আছে, তার মধ্যে শেষেরটা হচ্ছে বিভিন্ন খাতওয়ারি সংস্কারের ব্যাপার। এর মধ্যে একটা আছে যে একটা সাংবিধানিক সংস্কার কমিশন হিসেবে আমাদের এই নতুন পার্লামেন্টকে কাজ করার, এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যে সমস্ত নিয়োগ, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তাদের নিয়োগ বিষয়ক একটা প্রস্তাব আছে, এবং একটা উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার ব্যাপার আছে। এই প্রস্তাবগুলোতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যেভাবে গঠিত হয়েছে, অর্থাৎ এই আন্দোলনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু একটা এই মানুষের অভিপ্রায়ের একটা প্রতিনিধিত্ব আছে। ফলে সেই অভিপ্রায়ের সাথে রাজনৈতিক দলগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ আচরণ করলো না। ফলে এই জনগণের অভিপ্রায়টাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা, আবার তার প্রকাশ করার একটা বৈধ পদ্ধতি হচ্ছে গণভোট। ফলে গণভোটটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, জটিলতা একটু আছে, অর্থাৎ এটার প্রশ্নগুলো বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষার অবস্থা বিবেচনা করলে একটু জটিলতা আছে, কিন্তু এই জটিলতাটা এতটা না যেটা অতিক্রম করা যাবে না। কারণ রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মাধ্যমে যদি মানুষের কাছে এটা পৌঁছায়, মিডিয়া যদি সাহায্য করে, তাহলে কিন্তু মানুষকে অত বোকা ভাবার কোনো প্রয়োজন নেই। তাদের মধ্যে সচেতনতা আছে, তারা কিন্তু ঠিক পছন্দটা দিতে পারবেন। জি, তারপরে যে একই প্রশ্ন, এই যে গণভোটের যে 4টা অধ্যায়, এটা একটু জটিল বা জনগণের জন্য কঠিন হয়ে গেল কিনা, বা অপশন থাকতে পারতো কিনা? সহদ আলোচক মারুফ স্যার বললেন যে মানুষ ঠিক পছন্দ দিতে পারবে। আমি ঠিক ওই জায়গাতেই শঙ্কিত। দেখুন, গণভোটে তো যাচ্ছে জুলাই সনদ। কেন শঙ্কিত বলছি? জুলাই সনদের বিষয় ছিল 84টি। 84টির মধ্যে 30টি বিষয়ে জাতীয় ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। 48টি বিষয়ে সংবিধান সংস্কার করতে হবে, মানে 48টি বিষয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। সেই 48টি বিষয় গণভোটে যাচ্ছে, এবং ওই 30টিও যাচ্ছে। এই 4টা প্যাকেজ আকারে সেগুলো হাজির করা হচ্ছে। অর্থাৎ 4টা প্যাকেজ হলেও 4টা প্যাকেজের ভিতরে কিন্তু অনেকগুলো 48টা বিষয় আছে। এখন এই 4টা প্যাকেজেই উত্তর দিতে হবে একটা, সেটা হলো হ্যাঁ অথবা না। এখন ধরুন আমি সংসদে নারী আসন বৃদ্ধির পক্ষে, কিন্তু আমি পিআরের বিপক্ষে, কিন্তু আমাকে হয় হ্যাঁ বলতে হবে, না হলে না বলতে হবে। হ্যাঁ বললে দুটোই পাশ হয়ে যাবে, না বললে দুটোই বাদ পড়বে। এরকম অদ্ভুত গণভোট যে 48টি বিষয়ের উপর একটি উত্তর দাও, এখানে জনগণের চয়েসের সুযোগ কই? পছন্দ অপছন্দের সুযোগ তো আমি দেখছি না। তাকে এখানে অনেকটা একটা উত্তর দিতে প্রায় বাধ্যই করা হচ্ছে। এটা হলো একটা মুশকিলের দিক। দেখুন, রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে তাদের ইশতেহার নিয়ে প্রচার করবে, না গণভোটের বিষয় নিয়ে প্রচার করবে? আর রাজনৈতিক দলগুলো প্রচার করলে তো আমি আরও বিপদ দেখছি। দেখুন, বিএনপির এই গণভোটে যে জুলাই সনদ যাচ্ছে, এর অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে। তারা নিশ্চয়ই বুঝে শুনেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি তুলেছে। এখন যদি তারা জনগণের কাছে যেয়ে বলে যে আমার কিন্তু এটা আপত্তি ছিল, এই শোনো, এই বিষয়ে আমার আপত্তি ছিল, তাহলে বিএনপির সমর্থকরা কি বলবে? যে তাহলে আমরা না ভোট দিয়ে আসি। তো এখন ধরুন, আমি কথার কথা বলছি, তাত্ত্বিকভাবে আওয়ামী লীগ এই গণভোটের বিপক্ষেই ভোট দিবে। তো বিএনপির লোকরাও যদি গণভোটের বিপক্ষে ভোট দেয়, তাহলে তো এই গণভোটের জুলাই সনদ ঝুঁকিতে পড়ে যাবে। যদিও আমরা সবাই চাই যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা পাশ হোক, হ্যাঁ হোক, কিন্তু কাঠামোগতভাবে ধরনের কারণেই এই গণভোটে কিন্তু জুলাই সনদ ঝুঁকিতে আছে। এটা হলো একটা ব্যাপার। 2 নম্বর হলো, যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেগুলো কিন্তু অনায়াসে এইটা দেওয়া যেত। আরেকটা বিষয় আমি বলবো যে এই গণভোটে বলা হয়েছে যে সংসদ একটা সংস্কার পরিষদের মতো ভূমিকা রাখবে। দেখুন, জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয় তারা মূলত সরকার পরিচালনার জন্য নির্বাচিত হয়, বা রাষ্ট্র পরিচালনার জন্য। সংবিধান পরিবর্তন তারা করতে পারে বিশেষ মুহূর্তে, কিন্তু এই ধরনের সংস্কারের জন্য তারা নির্বাচিত হয় না। এখন যদিও বলা হয়েছে এটা সংস্কার পরিষদের মতো ভূমিকা রাখবে, কিন্তু তাদের কিন্তু হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। সেটা হলো গণভোটে যা পাশ হবে সেগুলোকেই সংবিধানে বিশেষ বিশেষ ধারার উপযোগী ভাষায় শুধু যুক্ত করে দিবে তারা, মানে ওইগুলোকেই মানে সাংবিধানিক পরিষদ মানে সংশোধন করবে। হ্যাঁ, মানে ভাষাটা দিবে তারা আর বাড়তি যোগ বিয়োগ করতে পারবে না। কিন্তু মুশকিলের দিক হলো
যদি যেই দলগুলো আপত্তি দিয়ে রেখেছে বিভিন্ন ধারায়, তারা যদি সংসদে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা যদি এই ভিন্ন মত ওইখানেও আবার ভিন্ন মত প্রকাশ করে, তাহলে এই জুলাই সনদের ভবিষ্যৎ কি? আমি বলবো সব মিলে জুলাই সনদ বা জুলাইয়ের আকাঙ্ক্ষা ভবিষ্যতে একটা ঝুঁকিতে থাকবে। এই গণভোটের মধ্যে দিয়েও ঝুঁকিতে আছে, এবং গণভোটের যে প্রক্রিয়া তাতে জনগণের স্বচ্ছ সহজভাবে মতামত প্রকাশের সুযোগও নেই বলা যায় কাঠামোগত। যে আমি যেটা শ্রদ্ধেয় আলতাফ পারভেজ ভাই বললেন সেটার সাথে দ্বিমতের জায়গা খুবই নেই, থাকার সুযোগ নেই আসলেই। কিন্তু একটা কথা বারবার করে আমার বলতে হবে, সেটা হলো যে গণভোট তো একটা প্রত্যাশিত, মানে যে প্রক্রিয়াতে এটা যাচ্ছে সেটা তো প্রত্যাশিত ছিল না। অর্থাৎ মূল জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা। তারা, আমাদের তো গণভোটের কোনো প্রয়োজনই ছিল না। এটা যদি আমরা রাজি হয়ে যেত বাকি দলগুলো যে ঠিক আছে এই সংস্কারগুলোর ব্যাপারে আমাদের ঐকমত্য আছে, এখন যদি সংস্কারটা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে, তাহলে তো এই রাজনৈতিক দলগুলো তো কখনো এই সমস্ত প্রস্তাব আনেনি, কিন্তু আমাদের জন্য তো এটা দরকার ছিল। অর্থাৎ আমাদের ধরা যায় খুব ছোট্ট একটা উদাহরণ, যে আর্টিকেল 70 আমরা বারবার করে দেখেছি, অসংখ্য লোক সবাই বলেছে যে এই আর্টিকেল 70-র জন্য সংসদটা কার্যকর হচ্ছে না। তো আমরা তো এর আগে দেখেছি সুষ্ঠুভাবে নির্বাচিত সংসদ মেজরিটি নিয়ে পাশ করেছে, তারা কেউই এই কাজটা করেনি। অর্থাৎ এই সংবিধানের এই ছোট সংশোধনীটাও তো করেনি। তাহলে এই রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার উপরে আমরা তো সবাই জিম্মি। তাহলে এই রাজনৈতিক দলগুলো যখন যদি তাদেরকে এরকম একটা বাধ্যতামূলক জায়গায় না নেওয়ার যায়, যদিও বাধ্যতামূলক বলে আসলে কোনো কিছু কাজ করবে না শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত যদি আমরা গণভোটে পাশও হয় তারপরেও সেটাকে বাস্তবায়ন করা না করাটা নির্ভর করবে হচ্ছে যে সংসদে যারা যাচ্ছে, প্রধান দল হিসেবে যাচ্ছে তাদের উপরে। এখন তাদের ম্যানিফেস্টোতে যদি সংস্কারের ইস্যুগুলো না থাকে, তারা যদি শেষ পর্যন্ত এটা না করে, প্রতিশ্রুতিটা না রাখে, তাহলে তো জনগণের কাছে সাংবিধানিকভাবে সংসদীয় পদ্ধতিতে তেমন কোনো হাতিয়ার থাকে না যে তাদেরকে আবার বাধ্য করবে। ফলে আমি বারবার করে বলতে চাই যে দেশটার এই অবস্থার জন্য এবং এই অবস্থাকে উত্তরণের জন্য, দুটোর জন্য আসলে আমাদের রাজনৈতিক দলের তাদের ভেতরে যদি পরিবর্তনটা না আসে, তাদের ভেতরে যদি এই ভোটাররা, নাগরিকরা আমরা যদি চাপ প্রয়োগ করে তাদেরকে যদি সংশোধিত হতে না বাধ্য করি, তাহলে এই কোনো নিয়মতান্ত্রিক আর সাংবিধানিক প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে যে আমরা গণতন্ত্রের সেই জায়গায় পৌঁছাতে পারবো, সেই ভরসাটা কম। যে আমরা শেষ করব আলতাফ পারভেজ, আপনি যেটা বলছিলেন যে ঝুঁকিতে আছে, যে না যদি জিতে যায় তাহলে আসলে কি দাঁড়াবে? তার মানে আমার জুলাই সনদে যে যত আকাঙ্ক্ষা, যত সংস্কারের কথা বলেছে, সবগুলোই কি তাহলে বাদ হয়ে যাবে? দেখুন, আমি নিজে চাই যে জুলাই সনদ পাশ হোক, হ্যাঁ জয়যুক্ত হোক, কিন্তু গণিতের হিসাবে জুলাই সনদ গণভোটে না পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, প্রবল সম্ভাবনা আছে। যদি, আমি জানি না, বিএনপির একজন প্রার্থী ইতিমধ্যে না ভোট দেওয়ার জন্য বলেছেন কিন্তু জনগণের সামনে। এখন বিএনপির অবস্থান কী হবে আমরা জানি না, জাতীয় পার্টি আওয়ামী লীগের অবস্থানও আমরা জানি না। এই ধরনের প্রধান দলগুলো জুলাই সনদের ভিত্তিক গণভোটে যদি না এর দিকে অবস্থান নেয়, তাহলে তো জুলাই সনদ ঝুঁকিতে থাকবে, এবং এটা খুবই স্বাভাবিক। আপনি পুরনো অতীত নির্বাচনগুলোর ডেটা অনুযায়ী সেই সংখ্যা অমূলক নয়, কিন্তু জনগণ চাইবে যে অন্তত কিছু সংস্কার হোক। এখানে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, দেখুন না মাঝখানে যুক্ত করেন, সাধারণত যেটা বলছেন যে ঝুঁকিতে থাকবে, তার মানে জুলাই সনদে যেটা বলা আছে এটা মূলত তো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, অনেক আকাঙ্ক্ষাই ধারণ করেছে সেখানে। না, ঝুঁকি থাকবে, কিন্তু ঝুঁকি থেকে উত্তরণের উপায় আছে। যদি জনগণ, মানে যারা বড় দল বলছেন যে নার দিকে যদি তারা প্রচারণা করে, তাহলে তাদেরকে ঝুঁকি নাই। না, আমি বলতে চাই, এটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। বড় দলগুলো রাজনৈতিক সংস্কারের বিপক্ষে নয়, অন্তত আমি বিএনপিটা জানি, দেখেছি পত্রিকায় যে তারা নিজেরাই 31 দফা দিয়েছে। এমনকি এই জুলাই সনদের অনেক বিষয়ে তারা একমত। তারা কিছু ভিন্ন মত দিয়েছিল, নোট অফ ডিসেন্ট, কিন্তু যেহেতু নোট অফ ডিসেন্টগুলো ইগনোর হয়েছে, সেই জন্য তারা ভিন্ন মতাবলম্বী অবস্থান নিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, তাদের প্রত্যেকেরই তো সংস্কার প্রস্তাব থাকবে নির্বাচনী ইশতেহারগুলোয়। প্রত্যেক দলেই, যেই দলই ক্ষমতা যাক, তাদেরকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নানা ধরনের সংস্কার করতে হবে। কিন্তু জুলাই সনদে যেহেতু তাদের ভিন্ন মত ইনক্লুড করা হয়নি, সেই জন্য তারা
একটা নেতিবাচক অবস্থান নিতে পারে, এই ঝুঁকি আছে, সেটাই আমি বলছি। দেখুন, আমি শুধু একটা বলতে চাই, এই যে পিআর পদ্ধতি, এখন পিআর পদ্ধতিতেও বিএনপিও রাজি ছিল দেখেছি, কিন্তু সেটা ভোটের হিসাবে না, সংসদের আসনের হিসাবে। তার মানে সংস্কারের কিছু কিছু বিষয়ে সব দলই এগিয়ে এসেছে। রাজনৈতিক দলগুলোকে আমরা একেবারেই দোষারোপ করতে পারি না। দেখুন, রাজনৈতিক সমঝোতার কথা বলেছেন মারুফ স্যার, কিন্তু এটা তো একটা শ্রেণী বিভক্ত সমাজ। এখানে সব রাজনৈতিক দল সব বিষয়ে ঐক্যমতে আসবে এটা আমরা আশা করতে পারি না। নাগরিক সমাজের দায়িত্ব ছিল বিভিন্ন চাওয়াগুলো তুলে ধরা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে নাগরিক সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকে। নাগরিক সমাজ বিভিন্ন দলের অন্ধ ভোটার হিসাবে গড়ে উঠেছে এখানে। তাদের দিক থেকে তো সংস্কারমূলক দাবি দেওয়া ছিল না, ছাত্র সমাজ এসে সেই দাবিগুলো তুললো এবং তরুণরা সেগুলোর পক্ষ নিল। রাষ্ট্র মেরামতের আওয়াজ তো নাগরিক সমাজ তোলে নাই, কিশোর তরুণরা প্রথমে বাংলাদেশে তুলেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এখন আবার সেই বিষয়ে ঐক্যমতে আসে নাই, কিন্তু তাদের কিছু সংস্কার নির্বাচনী ইশতেহারে রাখতেই হবে এবং রাখবেও তারা। এবং আমি বলবো সেটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। জোর করে রাজনীতিবিদদের কিন্তু একমত করা যাবে না, এবং জাতীয় ঐক্যমত কমিশন সেটা পারেও নাই। এতে গত 7-8টা মাস প্রায় আমাদের নিষ্ফলা গেছে। এই সময় বরং শ্রমিক কৃষকদের অন্যান্য এজেন্ডায় কিছু সংস্কারমূলক কাজ হতে পারত, যেটা হয়নি আর কি। আমরা শেষ করে আপনি যদি একটা যোগ করতে চান। অবশ্যই না, একটা তো বটেই যে আমাদের এই সমাজের যে আকাঙ্ক্ষা, সেটা আসলে একটা রাজনৈতিকভাবে সচেতন নাগরিক একটা কমিউনিটি, অর্থাৎ একটা সেটা খুব জরুরি। কারণ রাজনৈতিক দলগুলো আসলে তাদের ভোটারদের সাথে বারবার প্রতারণা করেছে, এটা কোনো সন্দেহ নেই। মানে আজকে যারা রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী যে দল বা যে দলগুলো জিতে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, এখন সে যদি কোনো প্রস্তাব না রাখে, তাহলে কি মানুষের কাছে আরও বিকল্প পছন্দ আছে? যে ঠিক আছে, ওরা চাইলো না, আরেকজন চাচ্ছে, সেই পছন্দগুলো তো যথেষ্ট রকমভাবে নেই। তো ফলে মানুষ চাক অথবা না চাক, তাদের জন্য প্রতারণা করুক অথবা না করুক, বাধ্য হয়ে তার কাছে যে মেনুটা উপস্থাপিত সেখান থেকে তাকে পছন্দ নিতে হচ্ছে। ফলে এক ধরনের নাগরিকদের জিম্মি হয়েই থাকতে হচ্ছে। তো সেইটার জন্য আমার কাছে মনে হয় যে আসলে মানে আবার হয়তো রাস্তাতেই মানুষ যাবে, যদি এই দলগুলো যদি আবার এই প্রত্যাশার সাথে বেইমানি করে, অর্থাৎ এই জুলাই সনদটাকে যদি পুরোপুরি যদি তারা এটাকে না মানে, গুরুত্ব না দেয়, তাহলে মানুষ আবার কেউ আবার কোনো মানুষ, আবার শিক্ষার্থীরা, আবার তরুণরা, আবার শ্রমিকরা, নারীরা যাবে মাঠে হয়তো। কারণ এই দুঃখজনক যে প্রবণতা বা পরিণতি, সেটা হয়তো আবারও হতে হবে। ফলে রাজনৈতিক দলগুলোতে আমাদের সবাই মিলে আসলে তাদের সাথে কাজ করা দরকার, তাদেরকে এনগেজ করা দরকার, এবং তাদের ভিতরে পরিবর্তনটা খুব জরুরি। জি, আপনি শেষ কথা যেটা বলেছেন কাজী মারুফ, তাদের ভিতর পরিবর্তনটা দরকার। তার কারণ আমাদের দেশের তরুণ, শ্রমিক, কৃষকের মধ্যে অলরেডি পরিবর্তন এসেছে। আপনার প্রিয় দর্শক, এই পর্যন্ত যেটা সর্বশেষ যেটা বলবো, কাজী মারুফ যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো হয়তো বারবার যা ক্ষমতা এসেছে, মানুষের সাথে আসলে কথা দিয়ে কথা রাখেনি, প্রতারণা করেছে। মানুষ তাদের প্রত্যাশা সরকার হয়তো ওই অর্থে ভালো সরকার তো তেমন পায় নাই, কিন্তু যার জন্য হয়তো বড় মূল্য দিতে হয়েছে সরকারকে, বা একজন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু জীবন দিয়ে মানুষ প্রমাণ করেছে যে মানুষ দেশের ভালো চায়। কিন্তু এই রাজনীতিবিদগুলো যদি পরিবর্তন না হয়, যে দল ক্ষমতায় আসবে তারা যে পরিবর্তন না হয়, জন আকাঙ্ক্ষা না পূরণ করে, তাহলে কিন্তু বাংলাদেশে জেগেছে সেই জিনিসটা তাদের কিন্তু বুঝতে হবে। সবাই ভালো থাকবেন।